হায় হায় রে, আমার কি সর্বনাশ হলো রে! আমার সোনার মতন ধান ভিজে সব নষ্ট হয়ে গেল রে। হায় হায় রে, এখন আমার কি হবে রে! ওগো, এভাবে কেঁদো না। এভাবে কাঁদলে তুমি তো অসুস্থ হয়ে পড়বে। না কেঁদে কি করবো গিন্নি, আমার যে সব শেষ হয়ে গেল। ওগো, তুমি বাড়ি চলো, সব ঠিক হয়ে যাবে। না গো গিন্নি না, আর কিছুই ঠিক হবে না। আল্লাহ কেন যে আমায় এত শাস্তি দিল! হায় হায় রে, আমার সব কিছু শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। এ কি রে মা, আমার পেছনে পেছনে কোথায় চললি? কোথায় আবার, আমিও তোমার সাথে জমিতে যাব বাবা। ওখানে গিয়ে কি করবি শুনি? বারে, তুমি যা করো আমিও তাই করব। শুনলাম জমিতে নাকি অনেক ধান হয়েছে, তাই বাবা? হ্যাঁ রে মা, আল্লাহর দয়ায় এবছর খুব ভালো ফসল হয়েছে। কি মজা, কি মজা! মা বলেছে এবার নাকি তুমি ধান কেটে নতুন ঘর তুলবে, সেই ঘরে কিন্তু আমি থাকবো। আচ্ছা রে মা, তাই থাকিস। এবার এই পা চালিয়ে হাট দেখি। এই বলে গফুর মিয়া সাদিয়াকে নিয়ে তাদের ধানের জমিতে গেল। আর সেখানে গিয়ে দেখলো তাদের জমি ভর্তি ধান পেকে হলুদ হয়ে আছে। এই দেখ মা, জমির ধানগুলো পেকে কেমন সুন্দর দেখাচ্ছে। মনে হচ্ছে ধান তো নয়, যেন আস্ত সোনার ক্ষেত। ঠিক বলেছো বাবা, কি সুন্দরী না দেখাচ্ছে। এই ফসল বেচে অনেক টাকা হবে, তাই না বাবা? তা হয়তো হবে, তবে যদি ঠিকঠাক টাকা পাই তাহলে। তাহলে কিন্তু ঘরের সাথে সাথে আমায় নতুন জামাও দিতে হবে। সব হবে রে মা, আল্লাহ চাইলে সবই হবে। গফুর আর সাদিয়া যখন কথা বলছিল, তখনই পাশের জমিতে লায়লা আর মুশারফ বসে বসে কাঁদছিল। হায় 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 রে, এ কি সর্বনাশ হলো আমাদের! পুরো জমির সব ধান পুড়ে ছারখার হয়ে গেল। এখন আর কেঁদে কি লাভ হবে? তোমার লোভের জন্যই তো সব হয়েছে। বারে, আমি কি তখন জানতাম সার দিলে জমির ধান পুড়ে যায়? আমি তো ভেবেছিলাম এতে ধান ভালো হবে। এই জন্যই লোকে বলে অল্প বিদ্যা ভয়ঙ্করী। কেন যে তোমার কথা সেদিন শুনতে গেলাম, ওতেই তো আবার কপালটা পুড়ল। হায় হায় রে, আমার কত টাকার ধান পুড়ে ছাই হয়ে গেল। লায়লা আর মুশারফের কান্না শুনে গফুর মিয়া সেদিকে এসে বলল, এ কি গো মুশারফ ভাই, এখানে বসে এভাবে কাঁদছো কেন? কাঁদছি কি আর সাধে ভাই, ভালো করে দেখো, আমার ধানের ক্ষেত পুড়ে ছাড়খাড় হয়ে গেছে। আরে আরে, তাই তো, একদম খেয়াল করিনি। এভাবে পুড়লো কি করে ধানগুলো? সবই আমার পোড়া কপাল। তাহলে দেখো, পাশাপাশি দুজনের ক্ষেত, অথচ তোমার জমিতে সোনালী ধান আর আমার জমি মরুভূমি। কেঁদো না ভাই, আল্লাহর কাছে প্রার্থনা করো, সব ঠিক হয়ে যাবে। চল রে মা, একবার বাজারের দিকে যাই, দেখি কাল সকালেই ধান কাটার লোক জোগাড় করতে পারি কিনা। আচ্ছা বাবা, তাই চলো। সাদিয়াকে সঙ্গে করে গফুর মিয়া সেখান থেকে চলে যেতেই লায়লা বলে উঠল, ঢং দেখে আর বাঁচি না, যত সব ন্যাকামি! দেখলে তো কি নাটকটাই না করলো! এমন ভাব দেখালো আমাদের দুঃখে প্রাণ যায় যায়। আহা, এই কি বলছো এসব? ঠিকই বলেছি, কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। এতই যদি দরদ, অর্ধেক ধান আমাদের দিয়ে দে।
সত্যি গিন্নি, শোকে শোকে তোমার মাথাটা একদম খারাপ হয়ে গেছে। কিছুই যায়নি, তবে একটা কথা মনে রেখো, আমাকে কাঁদিয়ে কেউ সুখে থাকতে পারবে না। ওই জমির ধান আমি নষ্ট করেই ছাড়বো। কিসব এই যা তা বলছো এসব? ঠিকই বলেছি, আমাকে কাঁদানো অত সোজা না। তা এই কি করবে শুনি? সেসব সময় হলেই বুঝতে পারবে। এই বলে লায়লা বাড়ির দিকে রওনা হলো। কি ব্যাপার, লোকটা তো এখনো বাড়িতে ফিরলো না। মেয়েটাকেও তো সঙ্গে করে নিয়ে গেছে, আবার কোনো বিপদ টিপদ হলো না তো? গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? এসেছো? তা এত সময় লাগলো কেন শুনি? এই দেখো মা, বাবা কত কিছু কিনে এনেছে। জানো তো মা, আমাদের জমিতে কত সুন্দর ধান হয়েছে। তাই নাকি রে মা? হ্যাঁ মা, তুমি তো আর গেলে না, আমি গিয়ে দেখে এসেছি। বাবা বলেছে এবার ধান বেচে নতুন ঘর বানাবে। শুধু তাই না, আমাকে নতুন জামাও কিনে দেবে, তাই না বাবা? হ্যাঁ মা, দেব তো। এবার ঘরে চলো। হ্যাঁ হ্যাঁ, ভেতরে এসো, আমি তোমাদের ভাত বাড়ছি। এই বলে জাহানারা রান্নাঘরে চলে গেল। কে রাত হতেই লায়লা মুশারফকে বলল, এই শুনছো? ওঠো 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 বলছি। ধুর, এই ভালো লাগে না, এই দিলে তো কাঁচা ঘুমটা ভাঙিয়ে। তোমার লজ্জা করে না? জমির সব ধান পুড়ে ছাই হয়ে গেছে, আর তুমি কিনা পড়ে পড়ে নাক ডেকে ঘুমোচ্ছ। কি জ্বালায় পড়লাম রে বাবা, এখন কি একটু শান্তিতে ঘুমোতেও পারবো না নাকি? না, পারবে না। ওই গফুর মিয়ার জমিতে যতক্ষণ অমন সুন্দর পাকা ধান আছে, আমি অন্তত ঘুমোতে পারবো না। তাই যা করার আজ রাতেই করতে হবে, নইলে কাল সকালেই ওরা সব ধান কেটে ফেলবে। দেখো গিন্নি, এসব ঠিক হবে না। আমি অত ঠিক বেঠিক বুঝি না, ওর ধান আমি নষ্ট করেই ছাড়বো। তুমি না গেলে আমি একাই যাব। আরে, এই কোথায় যাচ্ছ একা একাই অন্ধকারে? দাঁড়াও দাঁড়াও বলছি। ইচ্ছে হলে তুমিও আসো, আমি চললাম। এই বলে লায়লা জমির দিকে রওনা হলো, আর মুশারফও তার পেছন পেছন যেতে লাগলো। আরে থামো থামো বলছি, থামো। এই তো চলে এসেছি। এবার বলো তো, তোমার মাথায় চলছেটা কি? এই দেখো, বাড়ি থেকে আসার আগে দাটা সঙ্গে করেই এনেছি। সে কি, তুমি কি এখন ওদের ধান কেটে চুরি করবে নাকি আবার? আরে না, সেটা করলে তো বুঝেই যাবে। ওই দেখো নদীর পানি কেমন থই থই করছে। একবার যদি দা দিয়ে একটা আল কেটে নদীর পানি এই জমিতে ঢোকাতে পারি, তাহলেই কেল্লা ফতে। না 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 না, এটা করা ঠিক হবে না। আর যাই হোক, অন্যের ফসল নষ্ট করলে আমাদেরও ভালো হবে না। অত নীতি কথা শুনিও না তো। এমন ভাবে বলছো যেন এমনিতে আমাদের খুব ভালো হচ্ছে। আমাদের ফসল যখন নষ্ট হয়েছে, ওদেরটাও হবে। তাই বলে? অত কথা না বলে দাটা ধরো, আর তাড়াতাড়ি নদীর পানি যাতে জমিতে ঢুকতে পারে সেভাবে একটা আল কাটো দেখি। লায়লার জোড়াজুড়িতে অবশেষে বাধ্য হয়ে মুশারফ জমিতে আল কেটে দিল, আর সাথে সাথে হুড়হুড় করে নদীর পানি জমিতে ঢুকতে লাগলো। এতক্ষণে জানে শান্তি পেলাম।
এবার বাড়িতে চলো, আজ আমার ভালো ঘুম হবে। না গো গিন্নি, আমার মনে হচ্ছে কাজটা ঠিক হলো না। কথা না বলে বাড়িতে চলো, আমার অনেক ঘুম পেয়েছে। এই বলে লায়লা আর মুশারফ বাড়ির দিকে রওনা হলো। পরদিন সকাল হতেই কাজল গফুর মিয়ার বাড়িতে গিয়ে জোরে জোরে ডাকতে লাগলো। গফুর মিয়া, ও গফুর মিয়া, তাড়াতাড়ি একবার দরজা খোলো, ওদিকে যে সর্বনাশ হয়ে গেছে। গফুর মিয়া, ও গফুর মিয়া। আরে, এত সকালে কাজল ভাইয়ের গলা শুনতে পাচ্ছি মনে হচ্ছে। হ্যাঁ গো, তাই তো মনে হচ্ছে। তাড়াতাড়ি বাইরে চলো, দেখি কি হলো। এই বলে জাহানারা আর গফুর বাইরে গেল। এ কি গো কাজল ভাই, এত সকালে তুমি এখানে? হ্যাঁ গো, না এসে পারলাম না যে। তোমার বড় সর্বনাশ হয়ে গেছে গো গফুর মিয়া, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? বলো কি? আমার আবার কি হলো? তাড়াতাড়ি একবার জমিতে চলো, নদীর পানি ঢুকে তোমার সব ধান নষ্ট হয়ে গেছে। কাজলের কথা শুনে গফুর মিয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ইয়া আল্লাহ, এ কি বলছো তুমি? ঠিকই বলছি ভাই, বিশ্বাস না হলে এখনই একবার জমিতে গিয়ে দেখো। কাজলের কথা শুনে গফুর মিয়া দৌড়ে জমির দিকে যেতে লাগলো। জাহানারাও তার পেছন পেছন যেতে লাগলো। হায় হায় রে, আমার কি সর্বনাশ হলো রে। আমার সোনার মতন ধান ভিজে সব নষ্ট হয়ে গেল রে। হায় হায় রে, এখন আমার কি হবে রে। ওগো, এভাবে কেঁদো না, এভাবে কাঁদলে তুমি তো অসুস্থ হয়ে পড়বে। না কেঁদে কি করবো গিন্নি, আমার যে সব শেষ হয়ে গেল। ওগো, তুমি বাড়ি চলো, সব ঠিক হয়ে যাবে। না গো গিন্নি না, আর কিছুই ঠিক হবে না। আল্লাহ কেন যে আমায় এত শাস্তি দিল। হায় হায় রে, আমার সব কিছু শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। ওঠো ওঠো বলছি, কাজল ভাই, ওনাকে একটু ধরে তুলুন। ওঠো ভাই গফুর মিয়া, যা হবার হয়ে গেছে, এখন কেঁদে কোনো লাভ নেই। ওঠো ওঠো, তুমি বাড়ি চলো। এই বলে কাজল গফুর মিয়াকে বাড়ি পৌঁছে দিল। এইভাবেই কেটে গেল বেশ কিছুদিন। এরপর একদিন সকালে জাহানারা বলল, হ্যাঁ গো, এভাবে আর কতদিন চলবে? এবার তো নিজেকে শক্ত করো। কিভাবে শক্ত করব গিন্নি, আমি যে কিছুতেই ওসব ভুলতে পারছি না। না পারলেও ভুলতে হবে তোমায়। আমি বলছি কি, ওই জমিটা তুমি আবার ঠিকঠাক করো। কাজের মধ্যে থাকলে দেখবে আর কোনো চিন্তা মাথায় আসছে না। তাছাড়া আমাদের অভাবের সংসার, এভাবে আর কতদিন চলবে বলো? কিন্তু আর কিন্তু কিন্তু করো না, আজই একবার জমিতে চলো। তোমার সঙ্গে না হয় এবার আমিও কাজ করব। হ্যাঁ বাবা, আমিও যাব তোমার সঙ্গে। বেশ, তোমরা যখন এত করে বলছো তাহলে চলো। এরপর গফুর মিয়া জাহানারা এবং সাদিয়াকে সঙ্গে করে জমিতে গেল। এ কি গো বাবা, আমাদের জমি তো পানি ঢুকে পুকুর হয়ে গেছে। হ্যাঁ রে মা, তাই তো দেখছি। সবার আগে তুমি এখানে নেমে ওই আলের মুখটা বন্ধ করো, দেখবে তাহলে আর নদীর পানি ঢুকতে পারবে না। জাহানারা যখন গফুর মিয়াকে এ কথা বলল, তখনই সাদিয়া হঠাৎ দেখল একটা বড় চিংড়ি মাছ পানিতে লাফিয়ে উঠল। বাবা, ও বাবা, ওটা পানিতে কি লাফালো গো?
এই পানিতে আর কি লাফাবে, দেখি নেমে আলের মুখটা বন্ধ করতে পারি কিনা। গফুর মিয়া জমিতে পা দিতেই কিছু একটা তার পায়ে বিঁধে গেল। আরে আরে, পায়ে আবার কি বিঁধলো, দেখি তো। এই বলে গফুর মিয়া যখনই জিনিসটা ওপরে তুলল, দেখলো ইয়া বড় একটা চিংড়ি মাছ। এ কি গো, এত বড় চিংড়ি মাছ, তাও আবার আমাদের জমিতে? হ্যাঁ গো, তাই তো দেখছি, কিন্তু এ কি করে সম্ভব? চাষের জমিতে চিংড়ি? হতে পারে নদীর পানির সাথে সাথে চিংড়ি মাছের ডিমও জমিতে ঢুকে পড়েছে। হ্যাঁ গো, তোমার গামছাটা পানিতে ধরো দেখি। জাহানারার কথা শুনে যখনই গফুর মিয়া গামছাটা পানিতে ধরলো, সাথে সাথে অনেকগুলো বড় বড় চিংড়ি মাছ সেখানে উঠে আসলো। ওরে বাস, এ তো অনেক চিংড়ি মাছ। এসব দেখে জাহানারা খুশি হয়ে বলল, হ্যাঁ গো, দেখেছো, আল্লাহ কাউকে নিরাশ করেন না। তোমার অত পরিশ্রমের ধান নষ্ট হয়েছে ঠিকই, কিন্তু তার বদলে এত বড় বড় চিংড়ি মাছ দিয়েছে। হ্যাঁ গো গিন্নি, তুমি ঠিকই বলেছ। ধান নষ্ট হয়ে যে লোকসান হয়েছে, এবারে সব বিক্রি করে সবটা উসুল হয়ে যাবে। কি মজা, কি মজা! সাদিয়া আনন্দে নাচতে লাগলো, আর গফুর মিয়াও তার গামছা দিয়ে চিংড়ি মাছ ধরে সেগুলো বাজারে নিয়ে বিক্রি করলো। সেই টাকায় তাদের সব অভাব দূর হয়ে গেল। ওদিকে এই খবর পেয়ে লায়লা খুব দুঃখ পেল। হায় রে হায়, ভাবলাম নদীর পানি ঢুকিয়ে ওদের সর্বনাশ করব, কিন্তু কে জানতো নদীর পানির সাথে সাথে চিংড়ির ডিমও জমিতে ঢুকে পড়বে। এই জন্যই বলে, রাখে আল্লাহ মারে কে। শোনো গিন্নি, কারো ক্ষতি করে কখনোই উপরে ওঠা যায় না, তাই এখনো সময় আছে, নিজেকে শুধরে নাও। হ্যাঁ গো, আমি বলছিলাম ওদের মতো আমরাও যদি আল কেটে নদীর পানি জমিতে ঢোকাই, তাহলে তো আমাদের জমিতেও চিংড়ির ডিম চলে আসবে। এবার লায়লার কথায় মুশারফ রেগে গিয়ে বলল, ক্ষমা করো গিন্নি, আর না। তোমার বুদ্ধি শুনে আমি নিজের অনেক ক্ষতি করেছি, আর না। এবার যা করার আমি নিজের বুদ্ধিতেই করব, কিন্তু তার আগে যাই, গফুর মিয়ার কাছে ক্ষমা চেয়ে আসি। সে কি, কি বলছো তুমি? ঠিকই বলছি, এতে যদি নিজের পাপ কিছুটা খণ্ডায়। এ কথা বলে মুশারফ গফুর মিয়ার বাড়ির দিকে যেতে লাগলো। এই দেখে লায়লাও নিজের ভুল বুঝতে পেরে ওর পেছন পেছন যেতে লাগলো।